দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয় বলে বক্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে এই ক্ষমতা প্রয়োগ করা উচিত। বিষয়টি পুনর্বিবেচনা করারও কথা বলেন ফখরুল। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা প্রদানকালে তিনি এইসব কথা বলেন। এ সময় বিগত সরকারের জঞ্জাল পরিষ্কার করে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপির মহাসচিব। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফিল করছে ল এন্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ। যাদের নামে হত্যা মামলা আছে তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। বলেন, সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধী হলে যেন তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, পুলিশকে জনবান্ধব এবং মনোবল বাড়াতে কাজ চলছে। সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া, পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের, আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে গণধোলাই দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে আহত অবস্থায় তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত রাত 1টার দিকে আশুলিয়া থানার পরিদর্শক গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এদিকে মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এই দিন এই মামলার তাদের গ্রেপ্তার দেখানো সহ 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। আসামি জনাব সালমান এফ রহমান সাহেব এবং জনাব আনিসুল হক সাহেবকে কোর্টে হাজির করেছে। তাদেরকে কোতোয়ালি থানার মামলা নম্বর 13/9/2024 মামলা, এটা ওই বৈদেশিক মুদ্রা আইনে তাদেরকে এখানে শুনানি দেখানো হয়েছে এবং 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। সেখানে আদালত শুনানি অন্তে 5 দিনের রিমান্ড অ্যালাউ করেছেন। হবিগঞ্জে মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম এই আদেশ দেন। স্থানীয় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। এর আগে গত 11 সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2014 সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির 2টি মামলায় খালাস দিয়েছেন নওগাঁর একটি আদালত। নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল এই রায় দেন। এছাড়াও গত 27 আগস্ট গোপালগঞ্জে মানহানির একটি, 21 আগস্ট নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের একটি, 13 আগস্ট মাদারীপুরে মানহানির একটি এবং 12 আগস্ট পটুয়াখালীতে মানহানির একটি মামলায় খালাস পান তারেক রহমান।
দর্শক, চলতি বছরের অর্থ বছরের বাংলাদেশকে $2 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তো রিপোর্টটি প্রক্রিয়াধীন ছিল, তো আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা জানাচ্ছি। সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা, জানান ব্যাংকিং খাতে সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট বলছি কী কী সহায়তা দেবে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। Structural reforms, for reforms in the banking sector, for reforms to increase revenue, and we discussed what the World Bank might be able to do to support those efforts. We have been a long-standing partner of Bangladesh. We've been here from the very beginning. Bangladesh is one of our closest and biggest clients in the region, and we want to continue that excellent partnership going forward. বিভিন্ন বিষয়ে সরকার যে প্রস্তাবনা দিয়েছে সবগুলোর বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা রিফর্ম করছি ব্যাংকিং সেক্টরে, তারপর এক্সপোর্ট প্রমোশন, এগুলো নিয়ে ওখানে ওরা এসে করবে, আমাদের এসে সাহায্য করবে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো, ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলোর ব্যাপারে আমরা আলাপ হয়েছে এবং ওরা দেয়ার অ্যাওয়্যার। আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভিন্স এবং এটা আমরা সহায়তা পাই। এদিকে সচিবালয়ে গ্যাস মজুত নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না এবং চলমান লোডশেডিং ধীরে ধীরে কমতে শুরু করবে বলেও জানান তিনি। ডলারের যে সংকট, এটার জন্য আমরা ইনফ্যাক্ট এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে। বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টার কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানী জুড়ে তীব্র যানজটের কবলে পড়েছে সাধারণ মানুষ। সকাল থেকে শুরু হওয়া দীর্ঘ যানজটে নাকাল, অফিসগামী সহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষজন ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হচ্ছে নগরবাসীকে। গেল কয়েক সপ্তাহের এই পরিস্থিতিতে যেমন ক্ষতি হচ্ছে কর্মঘণ্টা, জ্বালানি ও সময়ের, তেমনি ধীর গতির শহরের তালিকায় যুক্ত হচ্ছে ঢাকার নাম। আবু সাইদ, অপুর রিপোর্ট। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো যানজটে পড়ে নগরবাসী কেমন আছেন, এ নিয়ে আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে আসি, তাহলে অনুধাবন করা সম্ভব কেমন আছে নগরবাসী। রাজধানী জুড়ে অসহনীয় যানজটে নাকাল নগরবাসী। সকাল কিংবা বিকেল অফিসগামী ও বাসায় ফেরা মানুষরা পোহাচ্ছেন ভোগান্তি, আর এতে করে অর্থ সময় দুটোই অপচয় হচ্ছে। জীবন থেকে হারিয়ে যাচ্ছে কর্মঘণ্টা। সাবার গাতকুলি সকালবেলা যে জামে গেছি পুরা 3 ঘন্টা জাম লেগে গেছে, এখন আবার জাম। তেমন মনে হয় জামের কারণে যে আমার গাড়ি 4 জন লেবার, আমি, আমাদের কর্মস্থলে মনে হয় টাকা নাই। প্রতিটা স্টেপে আধা ঘন্টা করে গেলেও মনে করেন সারাদিনে একটা গন্তব্যে পৌঁছাইতে গেলে প্রায় দিনের অর্ধেকের বেশি সময় অতিবাহিত হয়ে যাবে। সময় তো অনেক ক্ষতি হয়। মনে করেন মতিঝিল জাতি কল্যাণপুরীতে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা লাগে। তাহলে এই সময় যে তেল পড়ে, গ্যাস পড়ে, যে সময় নষ্ট হয়, এটা তো আর পোষানো যায় না। রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর, মিরপুর 10, আগারগাঁ, কারওয়ান বাজার, সোনারগাঁ, 7 রাস্তা, মহাখালী, বনানী, কাকলী, বিজয় সরণি, ফার্মগেট, গুলিস্তান, গুলশান 1, গুলশান 2, লিং রোড, প্রগতি সরণি সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যানজটের ভয়াবহ চিত্র। যাচ্ছি একটা টাইম দিয়ে, টাইমের ভিতরে যাইতে পারি না, ভাড়া মারতে পারি না, জমা দিতে পারি না, বেতন হয় না, বাদ নেই অ্যাম্বুলেন্সও। মরণাপন্ন রোগী নিয়ে অসহায় চালক ও স্বজনরা। রোডের যে পরিস্থিতি, এত তো রোগী টাইম মতো আসলে পৌঁছাইতে পারি না, অনেকে মারাও যায় গাড়িতে বসে। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা করছে ট্রাফিক পুলিশ।
প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় সহসায় গরম কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী অক্টোবর মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে অস্বস্তিকর গরমের পরিস্থিতি কেটে যাবে। আবু সাইদ অপুর আরেকটি রিপোর্টে। গেল কয়েক সপ্তাহ ধরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। তীব্র তাপদাহ আর গরম থেকে বাঁচতে প্রয়োজনীয় তাগিদে কেউ বের হয়েছেন ছাতা নিয়ে, আবার কেউ বা পালন করছেন দায়িত্ব। গরম পড়া সত্ত্বেও আমাদের দায়িত্বটা পালন করতে হবে। আমার সঙ্গে আমার দায়িত্ব দিচ্ছে, সে অনুযায়ী আমি কাজ করতেছি। গরমের কারণে যাত্রী কম, তারপরে দেখতে দিতে পারতেছেন কি অবস্থা শরীরের। তবে হাসপাস অবস্থা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজনের। প্রচন্ড গরমে ঘামাক্ত শরীর নিয়ে কাহিল হয়ে বিশ্রাম নিচ্ছেন ছায়াতলে। তারপরেও জীবন চাকা তো আর থেমে থাকে না। গরমের লেগে রোদের ভিতরে মানুষ কম না, পানি তৃষ্ণা লাগে, তারপরে এমনি শরীরে অনেক সময় ঘামছে বিচি হয়। গরমের কারণে শরীরের তাপমাত্রা বেশি বেড়ে যেতে হবে, শরীরের অবস্থা খারাপ হয়ে যেতে হবে, জ্বালা পড়া শুরু হয়ে যাবে। পরিস্থিতি যখন এমন, তখন কেন এত গরম তার সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন অভাবিত বজলুর রশিদ। বৃষ্টি কমে যাওয়ার কারণে তাপমাত্রা বেড়ে যায় এবং দেখা যায় যে এই সময় বাতাসে পর্যাপ্ত ময়েশ্চার আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হওয়ার জন্য যে মেকানিজম দরকার সেরকম পরিস্থিতি নাই। এই কারণে আপনাকে যে ব্যবসা গরম এটা অনেকটা বেড়ে গেছে। আর এই গরম কবে নাগাদ কমবে এমন প্রশ্নের উত্তরে অভাবিত বলেন আগামী অক্টোবর মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যেই এই অস্বস্তিকর গরমের পরিস্থিতি কেটে যাবে। নগর সহ সারা দেশ জুড়ে নামবে স্বস্তি। অক্টোবরের 1st উইক যাওয়ার পরে কি হবে, বাতাসে এখন যে প্যাটার্ন এটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এখন বাতাসটা দক্ষিণ পশ্চিম থেকে বাতাস আসছে। এই বাতাস হয় কি, বাতাসের জলীয় থাকে, পর্যাপ্ত গরম অনুভূত হয়। কিন্তু যখনই বাতাসটা ঘুরে যাবে, অর্থাৎ উইন্টার ফ্লো চলে আসবে, অর্থাৎ হচ্ছে উত্তর পশ্চিমে বাতাস যখন চলে আসবে, সেই সময় এই ব্যবসা করে অনেকটা চলে যাবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বেসকিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায় বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ লিখিত এই আদেশ প্রকাশ করেছেন। একই সঙ্গে বেসকিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। ভারতের পেট্রোপল বন্দরে ট্রাকের মালিক ও ট্রাক চালকদের সিন্ডিকেটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্যে ধস নেমেছে। ফলে বড় ধরনের প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। দুদেশের বাণিজ্য চুক্তিতে বেনাপোল বন্দর দিয়ে রাত-দিন 24 ঘন্টা বাণিজ্য সচল থাকার চুক্তি থাকলেও সিন্ডিকেটের কারণে সেটি ব্যর্থ হচ্ছে। সন্ধ্যার পর আর পণ্যবাহী ট্রাক আসছে না। যশোর ব্যুরো চিফ মোস্তাফিজুর রহমান সুমনের রিপোর্টে জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 400 থেকে 450 ট্রাক পণ্য আমদানি হতো। গত জুলাই মাসের শেষের দিকে ভারতের পেট্রোপল ট্রাক মালিক ও চালকদের সিন্ডিকেট হঠাৎ করে সন্ধ্যা 6টার পর দুদেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ করে দেয়। সন্ধ্যা 6টার পর আমদানি পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন তারা। বর্তমানে আমদানি কমে ট্রাকের সংখ্যা দাঁড়িয়েছে 250 থেকে 300-তে। যদিও বাণিজ্য চুক্তি বাস্তবায়নে দুই দেশের বন্দরের কর্তৃপক্ষ একাধিক বৈঠক করলেও সিন্ডিকেট থেকে কোনো সাড়া মেলেনি। ইন্ডিয়ান যে ট্রাক ড্রাইভার এবং ট্রাক মালিক তারা বিভিন্ন প্রদেশ থেকে যে ট্রাকগুলো আসে, এই ট্রাকগুলো কৃত্রিম সংকট যানজট সৃষ্টি করার কারণে এই ট্রাকগুলো আবারও তাদের লোকাল ট্রাকে আনলোড করে তারা আবার লোকাল ট্রাক বাংলাদেশে আসতে পারে। এদের একরকম এদের ব্যবসা। সিন্ডিকেটের সদস্যরা পশ্চিমবঙ্গের বাইরের প্রদেশ থেকে আসা পণ্য বোঝাই ট্রাক থেকে পণ্য খালাস করে লোকাল ট্রাকে আনলোড করে বাড়তি ভাড়া আদায় করছে। ফলে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বাংলাদেশি আমদানিকারকদের। বেনাপোল স্থলবন্দরে 24 ঘন্টা 7 দিনে পণ্য ধারাবাহিকভাবে ঢোকার যে আদেশ আছে, সেই আদেশের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে 24 ঘন্টা 7 দিনই চালু ছিল। সো সিন্ডিকেটের কারণে সন্ধ্যা 6টা পর্যন্ত পণ্য বাংলাদেশে রপ্তানি করছে, ফলে ওখানে যানজট তৈরি হচ্ছে। এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি এফেক্ট করছে, আমদানির সময় কমে যায়, 6টার পরে তারা গাড়ি দিচ্ছে না, অথচ
2 মাস আগেও রাত 10টা 11টা 12টার মধ্যে গাড়ি ঢুকছে, এটা অবিলম্বে পরিবর্তন আনতে হবে। বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের দাবি আবারও পূর্বের ন্যায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য চালু রাখতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিদিনের যে টার্গেট তা পূরণ করতে ব্যর্থ হচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। সিন্ডিকেটের কারণে আমদানিকারকরা বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দর দিয়ে আমদানি করছে। বিষয়টি দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছে পেট্রোপোল পোর্ট কর্তৃপক্ষ। এই বিষয়ে আমরা বন্দর পর্যায়ে আলোচনা চলছে। বেসরকারি পণ্য পরিবহনের সাথে যারা জড়িত তাদের সাথেও এই বিষয়ে আলোচনা চলছে। আশা করি শীঘ্রই এই বিষয়টা সমাধান হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশালের গৌরনদী পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হলেও বিভিন্ন নাগরিক সুবিধা থেকে এখনও বঞ্চিত হচ্ছেন পৌর বাসিন্দারা। সেখানকার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় পৌরসভার 1 নং ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ চরমে, যার ফলে সামান্য কিংবা মাঝারি বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন সড়ক এবং ঘরের মধ্যেও উঠে যায় হাঁটু সমান পানি। প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়ার রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শারমিন। 1998 সালে প্রতিষ্ঠিত গৌরনদী পৌরসভা 2003 সালে উন্নীত হয় প্রথম শ্রেণীতে। পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বিভিন্ন নাগরিক সুবিধা থেকে আজও বঞ্চিত পৌরবাসীরা। একটু বৃষ্টি হলেই পানিতে এলাকা টইটুম্বুর হয়ে যায় এবং অপরিকল্পিত ঘরবাড়ি উত্তোলনের কারণে পানি সেভাবে নামে না। 1 ঘন্টা বৃষ্টি হইলে এখানে পানি 1 হাত সোয়া হয়ে যায়। অভ্যন্তরীণ রাস্তাঘাটের বেহাল দশার পাশাপাশি ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় পৌরসভার 1 নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভার বাসিন্দাদের। পানিটা শুধু বর্ষাকালে না, ধরতে গেলে আমাদের যে 12 মাসের 8 মাসই পানি থাকে, যেমনকি শীতের সময় যদি বৃষ্টি হয় অলরেডি পানি জমে যায়। অতি দ্রুত যদি সংস্কার না হয় দেখা যাচ্ছে এখানে থাকাটা সবার জন্য দুর্বিষহ হয়ে যায়। দ্রুতই এসব সমস্যা নিরসনে কাজ করা হবে বলে জানান এই জনপ্রতিনিধি। আমাদের টর্কির বন্দর ইতিমধ্যেই অনেক ড্রেন হয়েছে, আরও অনেক জায়গায় এখনো জলাবদ্ধতা আছে। এইটি আমরা আমাদের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাতে জলাবদ্ধতা থেকে আমরা মুক্ত পাই, এই জন্য আমরা প্রয়োজনে ব্যবস্থা নেব। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। সিন্ডিকেটের কারণে ইলিশের বাজার ভোক্তাদের প্রায় নাগালের বাইরে। রপ্তানি না হলেও ইলিশ কিনতে পারছেন না ক্রেতারা। ইলিশের ভরা মৌসুমে ইলিশ ক্রয় করতে গিয়ে নাভিশ্বাস ক্রেতাদের। সর্বনিম্ন মাছের দাম 1000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তাদের দাবি পাইকারদের সিন্ডিকেটের কারণেই এমন অবস্থা। তবে ভিন্ন কথা বলছেন পাইকারি ব্যবসায়ীরা। প্রতিনিধি ইসফাক ইয়াসিনের তথ্যচিত্রে নুসরাত শারমিনের রিপোর্ট। আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে রপ্তানি হবে, এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মির্জা ফরিদা আক্তার। তারই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পানির দামে ইলিশ বিক্রি। তবে সরেজমিনে দেখা মিলে ভিন্ন চিত্রের। সাধারণ ক্রেতাদের বাজারে ইলিশ ক্রয় করতে গিয়ে দাম শুনেই ক্রেতাদের মাথায় হাত। কেউ কেউ বলছেন আগের চেয়ে বর্তমানে ইলিশের দাম অনেকটাই বেশি। সেই সাথে রপ্তানি না করেও কেন ইলিশ মাছের দাম ধরাছোঁয়ার বাইরে, এমন প্রশ্ন ক্রেতাদের। বেশি দামে কিনে ইলিশ মাছ বাজারে আনতে হয়, তাই বিক্রিও হচ্ছে বেশি দামে, এমনটাই জানিয়েছেন মাছ বিক্রেতারা। তবে পাইকাররা বলছেন ভিন্ন কথা। তারা জানান চাহিদার তুলনায় নদীতে মাছের সংখ্যা কম, সেই সাথে মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জামের দাম বেশি হওয়ার পাশাপাশি চাহিদার তুলনায় নদীতে মাছের সংখ্যা কম বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। তেলের দাম বেশি কারণে জেলেরা নদীতে যায় মাছ ধরে, মাছ পায় কম, মাছ অনেক কম পায়। যেমন ধরেন 7 দিন 20 দিরা মাছ বেশি 1 লাখ টাকা মাছ পায়, এই কারণে মাছের মূল্য দাম বেশি। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।